নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি অনেক উপকৃত হব। তো চলুন আজকে ভিডিওটি আমি শুরু করি। আজকে আমি স্থির করলাম যে অনেক দিনের পুরনো, আর আমাদের বাড়িটা তো পুরনো হয়েই গেছে। আর কবে থেকে জানেন তো এই রান্নাঘরটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। পরিত্যক্ত বলবো না, ইউজ করি, কিন্তু অপরিচ্ছন্ন, ভীষণভাবে অপরিচ্ছন্ন হয়ে আছে। আমি এটা পরিষ্কার করার এক তো সময় পাইনি, তারপরে কি জানেন, মানসিক অবস্থাও আমার সেটা ছিল না যেটা আমি পরিষ্কারের জন্য প্রস্তুতি নিতে পারবো। আর এই রান্নাঘরটা সবসময়ই আমার মাই পরিষ্কার করে রাখতো। আজকে মা নেই এই বাড়িতে, 5 মাস হয়ে গেল। তো মায়ের অভাবে, আর মা যে 3 মাস হসপিটালে ছিল, সেই দিনগুলো যে আমার কি গেছে আমি কি বলবো। আপনারা যারা গৃহিণী তারা সবাই জানেন যে প্রত্যেক মাসে মাসে রান্নাঘর একটা ডিপ ক্লিন করতে হয়। আর সেই জায়গায় যদি 5 মাস 6 মাস যদি ডিপ ক্লিন না করা হয়, তো তাহলে সেই রান্নাঘরটার কি পরিস্থিতি হতে পারে। ডিপ ক্লিন কি বলবো, আমি তো ওপরে ওপরেও যে পরিষ্কার করা সেটাও করতে পারিনি। কোনো রকমে মশলাটা নিয়েছি, রান্নায় দিয়েছি, বেরিয়ে এসেছি, এই করেই আমার দিনটা কেটেছে। আর 3টে মাস আমি যে কি বলবো কিভাবে আমার কেটেছে আর কিভাবে আমার চলেছে, শুধু বাচ্চাটার জন্যই রান্না করেছি। নিজেও যে পেটে খাবারটা দেব আমার গলা দিয়ে নামতো না। তো এই পরিস্থিতিতে আমি আমার জামা কাপড় কী করে কাচবো, কী করে রান্নাঘর পরিষ্কার রাখবো, এই সব মাথা থেকে অনেক দূরে বেরিয়ে যায়। তো দূরে বেরিয়েই ছিল। কিন্তু এখন জানেন তো পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হচ্ছে। আর যেহেতু বর্ষাকাল, এতটাই পোকামাকড়ের উপদ্রব হচ্ছে, আরশোলায় ভরে গেছে, আর না থাকা যাচ্ছে না। সেগুলো পুরো রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। ওরা একটা আস্তানা পেয়েছে, বেশ কিছুদিন নড়াচড়া হয়নি যেহেতু, সেহেতু নিজেদের একটা আস্তানার জায়গা করে নিয়েছে। আর দেখুন কিভাবে সব উলটপালট হয়ে আছে। মা থাকলে না সব কিছু ঠিকঠাক করতো। আজকে যেহেতু মা নেই, মায়ের অভাবে আমার যে কতটা কষ্ট সেটা আমি বুঝতে পারছি। তাই এইভাবে তো আর চলছে না দিন। সেই জন্য আমি ঠিক করলাম যে না, এবার রান্নাঘরটা একবার পরিষ্কার করেই নিতে হবে। কারণ আরেকটা ব্যাপারও আছে, এবার আস্তে আস্তে আমাকে চলে যেতে হবে নিজের বাড়ির উদ্দেশ্যে। তো সেই জন্য কি করছি, আমি তো আর নোংরা করে সব কিছু ফেলে রেখে দিয়ে চলে যেতে পারবো না। চলে যাব, এ সবই রেখে দিয়ে চলে যাব, কিন্তু সেটা নোংরা হয়ে থাকলে কীরকম দেখায়। যদিও এখন নয়, এখন আমার যেতে দেরি আছে একটু, কারণ শ্বশুরবাড়ির তো সব কাজটা এখনও শেষ হয়নি। তো নিজেকেও তো থাকতে হবে, তো সেই বুঝে নিজেও তো থাকবো। তো সেই আর এই অপরিচ্ছন্ন জায়গায় না থাকতে পাচ্ছি না। এত অপরিচ্ছন্ন, এত ভাঙাচোরা জায়গায় না, সত্যি কথা বলতে কি আমি ছোট থেকে বড় হইনি। তাই জন্য এইগুলো আমি দেখতেও পারি না, আর এইগুলো ব্যবহার করতে আমার এতটাই অসুবিধে হচ্ছে যে বলার বাইরে। মা কি করেছিল, এই সব জিনিসগুলোকেই নিজেই তৈরি করেছিল, নিজেই কিনেছিল, আর নিজেই পরিষ্কার করে রাখতো। তো কোনোদিন আমি সেটা ফিলই করিনি যে জায়গাটা নোংরা আছে, আমাকে পরিষ্কার করতে হবে। মা করতো, দিদিরা করতো। সত্যি কথা বলতে কি জানেন তো, দিদিরা না আমাকে হাতের তালুর ওপর তুলে রেখে দিত। বনে বনে কত হিংসা হয়। এখন অনেকের অনেক ঈর্ষার মুখে আমি পড়ি। তখন আমি বুঝতে পারি যে ঈর্ষা জিনিসটা কী, বা ঈর্ষাটা আমার ওপরে ফলে কেন এটা হয়, তাই মেনে নিতেও খুব অসুবিধে হয়। কিন্তু ছোট থেকে জানেন তো মা তো করবেই, এখনকারের সব বাচ্চাদেরই তার মায়েরা হাতের উপর তুলে রাখে। তো আমাকেও আমার মা, আমি যদিও এখনকারের না, কিছুটা আগের, তো তা হলেও আমার মা আমায় হাতের তালুতেই রেখে দিত। আর আমার দিদিরা তো আরও এক কাঠি বাড়া। তাদের মধ্যে আমি কোনোদিন হিংসা দেখিনি। অনেকের হয় না, অনেকের সঙ্গে অনেকের ঈর্ষার সম্পর্ক থাকে, অনেক ভাই বোনের স্বার্থের সম্পর্ক থাকে। আমার ভাই বোন বা দিদিদের সঙ্গে না কোনোদিন ঈর্ষা বা স্বার্থের সম্পর্ক নেই। তাই আমার দিদিরা না আমাকে পুরো হাতের তালুর ওপর রেখে দিত। কোনো দিন আমাকে পরিষ্কার করা, কোনো কাজ করা,
আমাকে করতেই হতো না। তাই জন্য না আমি কোনোদিন বুঝতেই পারিনি যে এইগুলো করতে হয় বা এইগুলো সব কিছু দরকার আছে। তো আজকে যখন ঠেকছি এটাও আমার একটা শিক্ষা হচ্ছে। ঠেকে শিখছি। সত্যি কথা বলতে কি, আজ এতগুলো বছর পেরিয়ে এই ১ম আমি রান্নাঘর পরিষ্কার করতে এসেছি। যখন ছোটদি ছিল ডিপ ক্লিন করতো, মেজদি ডিপ ক্লিন করতো। আর তারপর ওরা চলে যাওয়ার পর মা করতো। কিন্তু আবার কি হতো, এই জায়গাটায় না আমাদের কোনোদিন রান্না হতোও না। আমাদের রান্না হতো আমাদের পিছনের বারান্দার সাইডটা। কোনোদিন যদি আমি হোম ট্যুর করি তো সেদিন আমি দেখাবো, সেই দিকটাই আমাদের রান্না হতো। তাই জন্যে এই রান্নাটা অত নোংরাও হতো না আর অত পরিষ্কার করারও দরকার হতো না। কিন্তু যাই হোক ৬ মাস, ৫ মাস, ৪ মাস পর পর যখনই ডিপ ক্লিন করা হতো সেটা আমার দিদিরা বা মাই করতো। আমাকে করতে হতো না। যতই ইউজ না হোক এখানে বাসন-টাসন থাকতো, তেল মশলা সবই এখানে থাকতো। তার জন্য তো একটা নোংরা হয়ই। তো এইগুলো সমস্তটাই ওরাই করতো। আমাকে করতে হয়নি। আর এতদিন পড়ে থেকে থেকে কি অবস্থা! আরশোলারা তো ভাবছে ওদেরই বাড়ি এটা। তো আমি ১ম এ কি করলাম, ঝাঁট দিয়ে নিলাম। ভালো করে ঝাঁট দিয়ে কত ময়লা বেরিয়েছে, কি আর দেখাবো আপনাদের। তারপরে আমি ওখানটা জল দিয়ে ভালো করে ১ম এ সাবান দিয়ে আমি ভালো করে ওটাকে ঝাঁটা দিয়ে ঘষে ঘষে আর পরিষ্কার করে নিচ্ছি। ঝাঁটাতেই কত ময়লা উঠছে। আর একটা হ্যান্ড স্ক্রাবার আনলেই ভালো হতো, তো স্ক্রাবারটা আমি পাইনি। দোকানে ছিল না, তাই জন্য ঝাঁটা দিয়েই করলাম। তো ঝাঁটা দিয়ে করে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এর ওপরে আমি একটু ফিনাইল দিয়ে দিলাম। ফিনাইল না দিলে না এই সব পোকামাকড়ের উৎপাত কমবে না ভালো মতো। আর রোজই তো ফিনাইল দিয়ে পরিষ্কার করার কথা, কিন্তু এতটাই জিনিস থাকে জানেন তো, সব কিছু সরিয়ে সরিয়ে ফিনাইল দিয়ে রোজ মোছাটা না সম্ভবপর হয়ে ওঠে না। তাই জন্য আমি ঠিকই করেছি সপ্তাহে বা মাসে ১ দিন করে ডিপ ক্লিন করে দিলেই হবে। এখন আস্তে আস্তে মনটাকে মানাতে শিখছি যে আর সবাই তো এটাও বলছে যে বাচ্চাটাকে তো মানুষ করতে হবে, আর এত আনহাইজিনিক জায়গায় যদি আমি রোজ রান্নাবান্না করি তাহলে তো এটা এফেক্ট পড়বেই। তারপর যদি আবার ছেলে অসুস্থ হয়ে যায়, নিজে অসুস্থ হয়ে যাই, তারপর মনের অসুস্থতা, সব মিলিয়ে আমি আর কি উঠে দাঁড়াতে পারবো? আর ছেলেটারও তো একটা সুস্থ ভবিষ্যতের দরকার আছে। যাই হোক, যে আমাকে গর্ভধারিণী আমাকে যে সুস্থ জীবন দিয়েছিল, তার এই যে না থাকাটা এটাও আমাকে মেনে নিতে বা এটা আমাকে সামলে উঠতেও একটু সময় দিতে হবে। তো সব মিলিয়েই দেখি ছোট ছোট ভাগ করে কাজ করে যদি মনের অবস্থাটাও একটু কন্ট্রোল করে আবার ছোট ছোট কাজ করে বেশিক্ষণ জানেন তো কাজ করতে আমি পাচ্ছি না। সে মানসিক অবস্থা আমার এখনো ফিরে আসেনি। তবুও ভাবলাম ছোট ছোট কাজের মাধ্যমে যদি একটু এগিয়ে যাওয়া যায়, কারণ সময় তো আমার জন্য, দিন তো আমার জন্য এগিয়ে বসে থাকবে না, দিন ঠিক চলতে থাকবে। আর যে এই নেই ফাঁকা জায়গাটা এটা কোনো দিন ভরবে না, এই বাস্তবটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তবুও কি করব, মন তো, আর নারী ছেঁড়া সম্পর্ক, সেটা কি ভোলা যায়? তো মা যেভাবে এইখানে সব দিয়ে রেখেছিল সেটা আমি একটু অদল বদল করে নিলাম। করে নিতে কি হলো, যেহেতু এই জায়গাটা একটু চাপাটা কম থাকবে, তো সেহেতু এই পোকামাকড়গুলো এসে বাসা বাসা বানাতে পারবে না। আর বাসন-কোসনগুলো সব আমি যেগুলো অনেক এক্সট্রা ছিল, যে বাসনগুলো আমার রান্নাঘরে লাগে না, সেগুলো আমি একটা বস্তায় করে ভালো করে বেঁধে আর দাদাদের দিয়ে দিয়েছি। তো ওগুলো যেহেতু আমি দিয়েছি, তো সেহেতু আমার অনেকটা কমে গেছে জায়গাটা। আর এদিকে আমি পুরো পরিষ্কার করে ঘরটা শুকনো করে তারপরে আমি আস্তে আস্তে জিনিসগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি। এই ড্রামটা আমি এনেছি কেন, এতে আমি রান্নার জল তুলে রাখবো বলে। এই বালতিতে তো রান্নার জল থাকেই, এরপর আমি ড্রামেও রাখছি কেন, যে এখন তো বর্ষাকাল, এত জল উঠে আসে না, খুব কষ্ট হয়। এইরকম কষ্ট করে তো আমি জীবনে মানুষ হইনি, তাই এতটা কষ্ট না আমার নিতে খুব খারাপ, মানে কষ্ট হচ্ছে, খারাপ লাগছে বলবো না, যেহেতু কেউ নেই পাশে সেহেতু আমাকে তো আমারটা করতেই হবে, এটা আমি মেনে নিয়েছি। কিন্তু এই যে কষ্টটা, যেহেতু আমি ছোট থেকে কষ্ট করিনি, সেহেতু আমার কষ্টটা খুব গায়ে লাগছে, মানে করতে পারছি না। বেশি হার্ড ওয়ার্ক না আমি করতে পারি না। ছোট থেকে
পড়াশুনো করেছি, মা দিদিরা মুখের সামনে খাবার দিয়ে গেছে, কোনো দিন কিছু ভাবতে হয়নি। নিজের শুধু বেডটা কোনো দিন ক্লিন করেছি, কোনো দিন বা মা দিদি করে দিয়েছে। নিজের ঘরটা কিন্তু নিজে পরিপাটি রেখেছি, এটা করতাম। নিজের পড়ার জায়গা নিজে পরিপাটি রাখতাম, এটা করতাম। কিন্তু এই সব কাজ আমায় করতে হয়নি, তাই আমি একটু অনভিজ্ঞও আছি, আর তার সঙ্গে আমি ঠিক করেও উঠতে পারি না। এইরকম একটা মধ্যস্থতা অবস্থাতে এই কাজগুলো আমাকে করতে হচ্ছে। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কাজটা কেমন করলাম, ঠিক মতো করতে পেরেছি তো, ঠিক মতো গোছাতে পেরেছি তো, নাকি আরও অন্য কোনোভাবে গোছালে আমার গোছানোটা আরও সুন্দর হতো, সেটা প্লিজ আমাকে আপনারা জানাবেন। তো আমি কি করলাম, বাসন টাসনগুলো সবই জায়গা মতো রেখে দিলাম বাসনের ঝুড়ির উপর। এবার কি করলাম, এই জায়গাগুলো দেখুন এমনি থাকে তো দেখতে খারাপ লাগে, আর এর উপরে নোংরাটাও বেশি হয়। তাই জন্য আমি ছেলের প্যাম্পার্সটা কেটে নিয়েছি, মানে প্যাম্পার্স কাটিনি, প্যাম্পার্সের প্যাকেটটা কেটে নিয়েছি। এই প্যাকেটটা তো আমি সেই ফেলেই দিতাম, তো একটা যদি কোনো কাজে লাগিয়ে নেওয়া যায় তো সেটা তো যথেষ্টই ভালো হয়। তো এই প্যাম্পার্সের কাগজটা আমি কেটে নিয়ে, মানে পেপারটা কেটে নিয়ে, আর এই তাকগুলোর ওপরে বিছিয়ে দিলাম। এতে কি হবে, তেল মশলা ঝালটা আটকে গেলে আমি সহজেই এটাকে সাবান দিয়ে ক্লিন করে নিলে আবার আগের মতো হয়ে যাবে, আর অতটা নোংরাও হবে না। আর এই যে কৌটোগুলো, এই কন্টেনারগুলো মা সব রেখেছিল, কবেকারের কন্টেনার। আমার মা খুব যত্নশীলা, জানেন তো, খুব গুছিয়ে রাখতো সংসারে। আর সংসারের জিনিস করবার কত তাগিদ ছিল, এটা কিনবো ওটা কিনবো ঘর গোছাবো, এই জিনিসটা বোধহয় আমরা মায়ের কাছ থেকেই পেয়েছি। আর এই দেখুন, এটা একটা কাঁচের জার। এই কাঁচের জারে না সমস্ত বাদশাহী খাবারের যে মশলাগুলো হয় সেই মশলাগুলো এখানে রাখা। এই কন্টেনারটা তৈরি করেছিল আমার বাপি। তো বাপি এই কাঁচের কন্টেনারটা দোকান থেকে কিনে এনেছিল, আর এর ভেতর সব ছোট ছোট কন্টেনারে রেখেছিল বাদশাহী খাবারের যেসব মশলা হয় সেই সবগুলো। কি বলবো, বাপি চলে গেছে, আজকে 1 যুগ হয়ে গেছে, বাপি নেই। কিন্তু এই কন্টেনারের ভেতরে যে মশলাগুলো রেখে দিয়ে গিয়েছিল এখনও কিন্তু সেই আগের মতোই আছে। আমি অনেকগুলো বার করে ইউজ করেছি, আর এখনও কি অদ্ভুত ব্যাপার দেখুন, এতগুলো বছর কেটে যাওয়ার পরেও সেই মশলাগুলো এখনও ঠিক আছে, গন্ধ হয়নি, বা যে বাজে স্মেল হয়ে যায়, এতগুলো বর্ষা কেটে গেছে তাতে বাজে স্মেলটা হয়নি, আর সব ঠিক আছে। বাপের স্মৃতি হিসেবেও আমি কিছুটা রেখেছি, আবার কিছুটা প্রয়োজনে লাগেনি, আবার যখন যেটা প্রয়োজনে লেগেছে সেটা প্রয়োজনে লাগিয়েছি। এইভাবেই বাপির স্মৃতিটা একদিকে রেখে দিলাম। আর এইগুলো সব মামনির স্মৃতি। বাপি আর মামনির স্মৃতি মিলিয়ে আমার প্রয়োজন মিটছে এখন। আর এই যে দেখুন, সব আমি ডাল মশলা ওই ওই তাকে তুলে দিয়েছি, যেটা আমার খুব কাছের লাগে। আর এইটার ভেতর আমি ওটস চানাচুর আমার যে বাচ্চাটার যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়াগুলো আমি রেখে দিয়েছি। আর এই বালতিটার ভেতরে আমি আটা ময়দা সব প্লেস করে রাখি। আর এই যে দেখুন চাল, এটা আমার হাজব্যান্ড এনে দেয়। আটা ময়দা চাল তেল মশলা মানে গ্রসারি যা কিছু সব ওই এনে দেয়। তো এইগুলো আমি কি করছি, একটা প্লাস্টিকের মধ্যে করে চালটা, এই চালটা এখন আমার লাগছে না, কারণ এইটা আমি এখন রেখে দিচ্ছি স্টোর করে, আর যেটা আমি রোজ ব্যবহার করি সেটা আমি এই ক্যানটায় রেখে দিই, কারণ এটা খুলেই নিতে আমার খুব সুবিধে হয়। আর ওই মানে ডিবেটায় আমি কৌটোটায় আর কি চালটা স্টোর করে রাখলাম। আর এই বেলি বেলুনটা একটা প্লাস্টিকের ভেতরে রেখেছি। আর এইখানে জল আলু তারপরে এইগুলো সব আর কি রাখবো বলে প্লেস করে রেখেছি। আর এই তাকটাকে আমি এইভাবে গুছিয়ে নিয়েছি। এর ভেতর মশলা নুন ছাতু যেগুলো আমার খুব কাছে, মানে খুব তাড়াতাড়ি লাগে, সেগুলো রেখেছি। আর এগুলো এই যে এই তাকটার উপরে মানে আমাদের তো সেইভাবে সিস্টেম করা নেই, তাই জন্যেই এগুলো আমাকে রাখতে হয়। আর বাথরুমেও সেরকমভাবে রাখার জায়গা নেই, ওই জন্য ফিনাইল টিনাইলগুলো ওখানেই আমায় রাখতে হয়। আর এই গ্যাসটা তো আমি মুছেই নিই, রোজই মুছে এইটুকু জায়গায় পরিষ্কার থাকে, আর সবগুলো আমি পরিষ্কার করে নিলাম। সত্যি কথা বলতে কি, সে ভাঙাচোরা হোক আর অট্টালিকাই হোক, পরিষ্কার করলে কিন্তু জায়গা খুব ভালো লাগে, নিজের মন থেকেও খুব ভালো লাগে জায়গাটা, আর ব্যবহার করতেও খুব ভালো লাগে। আমি কিভাবে দেখুন 3টে তাক গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন ওপরের তাকটাও
সব আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, যা আগের শিশি বোতল যা ছিল সবই রেখেছি। আর এই যে দেখুন আচার, ইদানিং করে মামনির হয়েছিল কি আচার ছাড়া খেতেই পারতো না, তাই লেবুর আচার অনেকটা নিয়ে কন্টেনারে রেখে দিয়েছিল, কিনেও ছিল। তো আচার ছাড়া খেতে পারতো না, সেই আচারটা ওখানে আছে। সত্যি কথা বলতে কি, যখন পরিষ্কার করতে যাচ্ছি না বুকটা ফেটে যাচ্ছে। আচার, কাসুন্দি, এই নারকোল তেল যা কিছু সব কিনে রেখে গিয়েছিল, ধূপ, এই যে মশা মারা আরশোলা মারা হিট সব কিনে রেখে গিয়েছিল, যেগুলো প্রয়োজনে লাগে। বুকটা আমার ফেটে যাচ্ছে, যে সে নিজে হাতে করতো আর সে ভোগ করতে পারলো না। তারপরে খাবার পরেই লাগতো তার মুখোশোদ্ধি, তাই জন্য আমলকি অনেক শুকনো করে রেখে দিয়েছিল। সেই সব আমলকিগুলোও গুছিয়ে রেখে দিলাম। জানি না কি হবে, হয়তো সব রেখেই আমিও চলে যাব। তার পরবর্তীকালে কি হবে জানি না, কিন্তু আমার যে কি কষ্ট হচ্ছে আমি কি বলবো। কিন্তু তার মধ্যেও যে এত গুছিয়ে পরিষ্কার একটা করতে পারলাম, এটা ভেবেও আমার খুব আনন্দ হচ্ছে। তো আমার রান্নাঘরটা কেমন হয়েছে গোছানো বলবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।